নেতার জন্য চেয়ার নাই, এটা হলো তাড়াতাড়ি চেয়ার দাও, তাছাড়া কিন্তু প্রোগ্রামে টাকা দিবে না। তাই দেখা যাক কবিতার ছন্দ দিয়ে পাত্রীকে রাজি করাতে পারেন কিনা। অবশ্য পাত্রীর বাপকে রাজি করানো এত সহজ হবে বলে মনে হয় না। পাত্র হিসেবে যদি বেছে নিতেই হয়, তাহলে কবিকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা কেন একটি সামাজিক আত্মহত্যা হিসেবে গণনা করা হবে না? আজকে আমার মন ভালো নাই। এই যে পিএসসিএন এত বড় একটা আয়োজন করেছে, আমার থেকে কোনো অনুমতি নেয় নাই। রাজনীতিবিদ যেভাবে পাঞ্জাবি দেখাইলো, তাতে তো মনে হচ্ছে বিয়েটা ওই পাঞ্জাবির সাথেই দিতে হবে। আমি শুধুই তোমার প্রেমিক, তাই তো হবু আব্বাজান আপনার মেয়ের শ্বশুর নাম রেখেছে আমার আশি। না যে আইনজীবী পাত্রীকে পাত্রীর বাবা দুইজনকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে নাকি? এই যে দেখতে পাচ্ছ বিসিএস ক্যাডার কিংবা তোমার ওই ন্যাকামি করা আইনজীবী কিংবা রাজনীতিবিদ, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না তোমার আহামরি সুন্দরী ডার্লিং ভেরি সরি কি যে করি মন মানে না। তুমি তো কি সাইকোপ্যাথ নাকি স্কিন স্পেশালিস্ট? আমি একটু অপরাধী হিসাবেই বলতে চাই, ওগো ললনা আমি দাঁড়ি তুমি কমা, ক্ষতি কি যদি হও আমার প্রিয়তমা। শেষ বিচারটা কিন্তু পাত্রীই করবে আর পাত্রীর বাবাই করবে, ঠিক আছে? এই ঘুষখোর বিসিএস ক্যাডার চায় নাকি অন্য কিছু চায়? যুক্তির সাথে যখন হাসির মিশেল ঘটে তখন পরিবেশটা কেমন জমজমাট হয়ে ওঠে, তা আজ আমরা দেখতে পাবো। আজকের বিতর্কে আমাদের বিতার্কিকরা সমাজের নানা পেশায় পাত্র হিসেবে কে সেরা তার প্রতিনিধিত্ব করবেন। চলুন আর দেরি না করে একে একে মঞ্চে ডেকে নেই আমাদের আজকের গুণী ও চৌকস বিতার্কিকদের। প্রথমেই মঞ্চে আহ্বান করছি আজকের বিতর্কিক, যিনি রাজনীতিবিদ হিসেবে আজকের বিতর্কে অংশগ্রহণ করবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শাহরিয়ার মাহফুজ ইমন রাজনীতিবিদ হিসেবে বিতর্কে অংশগ্রহণ করবেন। শাহরিয়ার মাহফুজ ইমনকে মঞ্চে ডেকে নিচ্ছি। এরপর মঞ্চে আসবেন যিনি আজ যুক্তির লড়াইয়ে বিসিএস ক্যাডারের প্রতিনিধিত্ব করবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইসমাম সাহিব শিয়াব। ইসমাম সাহিব শিয়াবকে মঞ্চে ডেকে নিচ্ছি। যুক্তি যখন কবিতার ছন্দে তখন কেমন হয় তা আমরা আজকে দেখব। আজ কবি বেশে মঞ্চে আসছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মানিক হোসেন। মঞ্চে আসছেন মোহাম্মদ মানিক হোসেন। আইনের মারপ্যাচ আর ক্ষুরধার যুক্তি নিয়ে আইনজীবীর ভূমিকায় যিনি মঞ্চে আসছেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আসিক আলী। মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আসিক আলীকে। মানুষের সেবার পাশাপাশি আজ যিনি যুক্তির টেবিলের ডাক্তারের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, মঞ্চে ডেকে নিচ্ছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নূর হোসেন শাওনকে। মঞ্চে আসবেন মোহাম্মদ নূর হোসেন শাওন। এবং আমাদের সর্বশেষ মডারেটর হিসেবে ডেকে নিচ্ছি ডক্টর রুবেল ইসলামকে, এডি বাংলাদেশ ব্যাংক। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আজকের বিতর্কের মডারেটর হিসাবে, আমাদের আজকের বিতর্কের সম্মানিত মডারেটর হিসেবে অংশগ্রহণ করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডক্টর রুবেল হোসেন ভাই। পাত্রী হিসাবে থাকবেন আমাদের উপস্থাপিকা আমাদের শ্রদ্ধেয় ইসরাত আপু। নেতার জন্য চেয়ার নাই, এটা হলো তাড়াতাড়ি চেয়ার দাও, তাছাড়া কিন্তু প্রোগ্রামে টাকা দিবে না। তো আজকের এই রম্য বিতর্ক প্রতিযোগিতা পুরোটাই পরিচালনা করবেন আমাদের ডক্টর রুবেল ইসলাম ভাই, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই রম্য বিতর্ক পুরা আয়োজনটাকে উপস্থাপন করার জন্য। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এখন যেই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের যে রম্য বিতর্ক, এই বিতর্কের বিষয় থেকেই বুঝতে পারছেন যে প্রচুর মারামারি হওয়ার চান্স আছে। মানে কে সেরা এটা আমরা দেখব। আর অলরেডি আমরা দেখেছি যে মঞ্চে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, মিছিল করে চলে আসছে, এসে দেখে চেয়ার নাই। তো এখন এই যে মঞ্চেই চেয়ার পাচ্ছে না যারা, তারা মানে বিয়ের আসরে আসলে কিভাবে জায়গা করে নেবে এটা বুঝতেই পারছেন। তো আমরা আজকে আমাদের যে রম্য বিতর্ক, পাত্র হিসাবে আমিই সেরা। এখানে আমরা পাত্র হিসেবে পেয়েছি রাজনীতিবিদ, বিসিএস ক্যাডার, কবি, ডাক্তার, ব্যবসায়ী এবং আইনজীবী। তো আমরা দেখি যে আমরা আমাদের এখানে কিন্তু একজন পাত্রীও পেয়েছি। তো আমরা পাত্রীর কাছ থেকে কিন্তু শেষে রায় নিব
আবার পাত্রীর অভিভাবকও কিন্তু এই পাশে আছে, আমার এই পাশে দেখেন। তো দেখা যাক যে পাত্র হিসেবে কে বিজয়ী হয়। তো আমরা একদম শুরুতেই আমরা আসলে শুরু করতে চাই একটু আমাদের কবিকে দিয়ে। কবি হিসাবে আমাদের আজকে যিনি রোল প্লে করবেন মোহাম্মদ মানিক হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখা যাক কবিতার ছন্দ দিয়ে পাত্রীকে রাজি করাতে পারেন কিনা। অবশ্য পাত্রীর বাপকে রাজি করানো এত সহজ হবে বলে মনে হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় সভাপতি, সম্মানিত স্পিকার, মডারেটর এবং আমার বিপক্ষের দুর্ভাগা প্রতিদ্বন্দ্বীগণ, আজকে আমি প্রমাণ করতে এসেছি পাত্র হিসেবে যদি বেছে নিতেই হয় তাহলে কবিকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা কেন একটি সামাজিক আত্মহত্যা হিসেবে গণনা করা হবে না। কারণ যদি বুঝতে হয় নারী মন বা আদর্শক্ষণ, কবিরাই হচ্ছে আদর্শ একজন। প্রথমত বলতে চাই, কবি কখনো আই লাভ ইউ বলে না, তারা বলে তোমার চোখেতে হারিয়ে যাই, নক্ষত্রহীন রাতে আমি তোমাতেই আলো খুঁজে পাই। বলুন তো, এই বাক্য শোনার পর আর কি নতুন করে রোমান্টিক ছবি দেখার প্রয়োজন আছে? দ্বিতীয়ত, কবিরা কখনো বিশেষ দিন ভুলে যায় না, হোক সেটা অ্যানিভার্সারি বা জন্মদিন। সে বলবে ভুলিনি হে প্রিয়, মনে আছে সর্বক্ষণ, তুমি তা জেনে নিও। ভুলে গেলেও সে লিখবে 20 লাইনের একটি কবিতা, বউ তখন হেসে বলবে ভুলে গেলেও চলবে। তৃতীয়ত, কবি স্বামীরা কখনো ঝগড়া করতে পারে না, কারণ বউ যদি রাগ করে তাহলে সে বলবে ওই খোলা চুলে, রাগান্বিত গালে, প্রস্ফুটিত যেন একটি গোলাপ, টুকটুকে লালে। বলেন তো, এমন একজন স্বামীর সাথে বা পাত্রের সাথে কখনো কি ঝগড়া করে থাকা যায়? চতুর্থ, কবি স্বামী কখনো কিপটে হয় না, সে বেশি খরচেও নয় আবার বেশি কিপটেও নয়। সে যদি কোনো কিছু গিফট করতে চায় তাহলে তাকে একটি কবিতা লিখে দিবে এবং সেই কবিতাটি কখনো টাকায় হিসেব করলে হবে না। রোমান্স ফুল, বাজেটে কুল। পঞ্চমত, কবি স্বামী তার স্ত্রীর সৌন্দর্য ব্যাখ্যায় কখনো ক্লান্ত হয় না। সে লিখবে নিশির শশী যেন হার মানে, ওহে আমার প্রাণপ্রিয় স্ত্রী, সমৃদ্ধ তুমি এতই রূপে গুণে। এখন যদি আমি অন্য অন্য পেশার দিকে তাকাই তাহলে দেখা যায় রাজনীতিবিদরা বলবে তারা যখন ক্ষমতায় তখন বলবে ক্ষমতায় ব্যস্ত, ভালোবাসা সুপ্ত, ক্ষমতা শেষে গুপ্ত, মিথ্যা প্রতিশ্রুতি তারা করেছে রপ্ত এবং তাদের আচরণটা বড়ই উত্তপ্ত। এটা কখনো ভালো স্বামী হতে পারে না। এদিকে ডাক্তার স্বামীর যদি জীবন হয় তাহলে বলে থাকি তাদের অর্ধেক জীবন যায় পড়াশোনায় এবং বাকিটি জীবন রোগীর আনাগোনায়। তারা বউকে কি সময় দিবে? তারা কিভাবে ভালো স্বামী হতে পারে? হ্যাঁ। এদিকে ব্যবসায়ী যদি স্বামী থাকে তাদের একটি বাক্য তারা বলে থাকে যে যদি টাকা থাকে পকেটে বউ আসবে রকেটে, কিন্তু যদি টাকা শেষ হয়ে যায় তাহলে ফিরতি রকেটে বউ আবার বাপের বাড়ি। আর যদি হয়ে থাকে আইনজীবী, তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করতে কোনো কার্পণ্য করে না, ঠিক যেন শেয়ালের ভণ্ডামি। মিথ্যার আশ্রয়ে কখনো কি ভালোবাসা হয়? কখনো হয় না। আর যদি হয়ে থাকে বিসিএস ক্যাডার, ও বাবা, তারা তো ভাবেই বাসে না, একটি গেলে আরেকটি পাবো, এক রমণী গেলে আরেকটিতে যাব। সবশেষে বলি, স্বামী শুধু সংসার চালানোর মানুষ নয়, সে একজন অনুভূতির সঙ্গী, মনের মানুষ। আর অনুভূতির জগতে কবিদের কখনো কোনো প্রতিবন্ধী নয়। তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই, স্বামী হিসেবে কবিরাই সেরা, বাকিরা শুধু অপশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কবি মানিক হোসেন। তো আমরা দেখলাম যে মানে টাকার রকেট দিয়েও কিছু হবে না, কারণ টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু কবির কবিতা শেষ হবে না। সো কিন্তু আমাদের কবি ইবনে সাদি তিনি বলেছিলেন যে প্রিয়ার কি রঙিন চোখ শেষ হয়ে যেতে পারে, তাই না? তো আমরা দেখতে চাই যে আমাদের পরবর্তীতে আমাদের টাকার যারা রকেট ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এবারে শুনবো। আমরা আবার বলে নিই যে আমরা 4 মিনিট সময় পাবো, 3 মিনিট পরে আমরা একটা সংকেত দিব এবং 4 মিনিট পরে চূড়ান্ত সংকেত দিব, কেমন? তো আমরা এবারে ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলামকে আহ্বান জানাচ্ছি। ব্যবসায়ী নাই, হাই হাই, টাকার রকেট আগেই নাই। তো এবারে আমরা একটু দেখে নিই আইনজীবী হিসাবে বিতর্ক করবে মোহাম্মদ আসিফ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি হলাম আইনজীবী আশিক, আমি শুধুই তোমার প্রেমিক, তাই তো হবু আব্বাজান, আপনার মেয়ের শ্বশুর নাম রেখেছে আমার আশিক। হে প্রিয়তমা সুভাষিনী সুকেশিনী, যদি তুমি হও আমার জীবন সঙ্গিনী, তোমার জীবন হবে অকল্পনীয় সুখী। প্রিয়তমা, তোমার হৃদয় এখন কি বলছে সেটা আমি বুঝতে পেরেছি। তুমি একজন স্বামী হিসেবে কাকে চাও?
নিঃসন্দেহে তুমি তাকে চাও যে তোমাকে সময় দিবে, যে তোমার সুখে দুঃখে শয়নে কল্পনায় তোমার পাশে থাকবে। কিন্তু তুমি এই আইনজীবী বাদ দিয়ে যদি অন্য পেশার কাউকে যদি পাত্র হিসেবে গ্রহণ করো, তোমার পরিণতিটা কি হবে? এই যে দেখো বিসিএস ক্যাডার, তার তো ফাইল টানা আর ফাইলের কাজ নিয়েই ব্যস্ত, সে কখন তোমাকে সময় দিবে? আর আমি হলাম আইনজীবী, আমার কোনো বাধা ধরার টাইম নাই, আমার অফিস শিডিউল আমি যখন তখন করতে পারি। আর এই যে বিসিএস ক্যাডার বলো, ডাক্তার বলো, তারা কিন্তু যখন ডাক্তারকে ইমার্জেন্সি বিভাগ থেকে ফোন দিবে, তখন হয়তো বাসর ঘরের রোমাঞ্চ মুহূর্ত থেকেও তাকে উঠে যাইতে হতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে আমার আইনজীবী হবে অবশ্যই তুমি। তোমার কথায় আমি সব কিছু করব, তোমার কথাতেই আমি সব কিছু করব। কিন্তু তা বাদ দিয়ে তুমি যদি পাত্র হিসেবে ওই ব্যবসায়ী অথবা আরেকজনকে গ্রহণ করো, তোমার পরিণতিটা কি হবে? এই যে কবি আসলো, সে তো 199টা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে কাব্যিক ছন্দে আজকে তোমাকে গ্রহণের জন্য কত কি বাহানা করলো। আচ্ছা, আজকের আমাদের এই বউবাজারে কিন্তু বিষয় হচ্ছে বউ নেওয়ার, আর তিনি বলে গেলেন যে আমরা কবি দেখি, এই কবিতা পড়ে কবিরাই সেরা। আচ্ছা, আপনি যে কবিতা লেখেন সেটা তো আর অন্য মেয়েরাও পড়ে, তাহলে কীভাবে এই সুন্দরী মেয়েকে আপনি গ্রহণ করবেন? কখনোই পারবেন না। প্রিয় সুপাত্রী, তুমি পাত্র হিসেবে নিঃসন্দেহে একজন ভালো কাউকেই যাবে, যে তোমার সব কিছু বুঝবে। কিন্তু তুমি যদি ওই কবিকে, ওই রাজনীতিবিদ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বেড়ে খায় 5 ওয়াক্ত, এই মার্কা ব্যক্তিকে যদি তুমি নাও, তোমার পরিণতি কী হবে? তোমাকে নিয়ে ওই যখন হানিমুনে যাবে, তখনও দেখবে তার সঙ্গে সঙ্গপাঙ্গরা তার পেছনে লড়ছে, তোমাকে বিড়ম্বনায় পড়তে হবে। তোমার কেমন লাগবে বলো তো? আর তুমি আমার সঙ্গে যাবে, কত সুন্দর ফিল করবে। আর এ তো ডাক্তার মশাই, ও তো তোমাকে ঘরেই রাখবে না। তুমি যদি কখনো বলো আজকে আমার মন ভালো না, সে তোমাকে আদর যত্ন না করে নিয়ে যাবে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে। আর সেক্ষেত্রে যদি আমি আইনজীবী হই, তাহলে তোমাকে নিঃসন্দেহে আমি সাদরে আনন্দ উপভোগ করানোর চেষ্টা অবশ্যই করব। কিন্তু ওই ডাক্তার তোমার একটা সামান্য মশার কামড়েও সব সময় তোমাকে ওই হাসপাতালে ডাক্তারদের কাছেই রাখবে। তুমি কি থাকতে চাবে ওই ডাক্তারদের কাছে? ও তো সারাদিন শত শত নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে থাকে, সে তো আর বোঝবে না তোমার ভালোবাসা। তুমি কি চাও? কিন্তু যদি আমাকে তুমি গ্রহণ করো, তাহলে কত কি উপকার হবে। প্রিয় হবু আব্বা যান, নিঃসন্দেহে আপনার আরও ছেলেমেয়েরা রয়েছে। আপনি কিন্তু আপনার জমি সংক্রান্ত বিষয়ে আমার চাচা শ্বশুরদের সাথে বিভিন্ন ধরনের হাঙ্গামা দামগামাই পড়েন, কিন্তু আইনজীবী হিসেবে যদি আপনি আমাকে বাবা বানান, তাহলে আপনার সমস্ত মীমাংসা করতে আমি সক্ষম হব। আমি একমাত্র আপনার মেয়ের আইনজীবী হিসেবে থাকব, এবং আপনার প্রিয়তমা, তোমার বাবা, আমার বাবা, 2 বাবারই যত ধরনের মামলা মোকদ্দমা রয়েছে, সকল কিছুর জন্য আমি লড়তে রাজি আছি। তুমি তাহলে কি আমার সঙ্গে আসবে না? নিঃসন্দেহে আসবে। আজকে তুমি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে অবিবেচকের মতো আচরণ করবেন না। তারা তোমাকে ছলে বলে কলে কৌশলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমাকে গ্রহণ করতে চাইবে, কিন্তু তোমার এই মুহূর্তটা তুমি সুন্দর বিবেচনা দিয়ে দৃষ্টিতে দেখবে। অনেক ধন্যবাদ আমাদের আইনজীবী, এবং তিনি আসলে বুঝতেছিলাম না যে আইনজীবী পাত্রীকে, পাত্রীর বাবা, 2 জনকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে নাকি। হ্যাঁ, জমি জমা না, আমার জমি জমা কিছু নাই, ওই কেস কাছারির ঝামেলাও নাই। তো যাই হোক, আমরা এবারে একটু দেখি রাজনীতিবিদের কাছ থেকে শুনে আসি রাজনীতিবিদ কি বলে। শাহরিয়ার মাহফুজ ইমন, রাজনীতিবিদ। ভাই, মঞ্চে আর যাই করো, মারামারিটা কইরো না। ভাইরা আমার, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার মন ভালো নাই। এই যে পিএসসিএন এত বড় একটা আয়োজন করেছে, আমার থেকে কোনো অনুমতি নেয় নাই। আসার পর দেখি আমার চেয়ারও দেয় নাই। আমি কি আজকে এই ব্যবসায়ী, ডাক্তার, কবি এদের সাথে দাঁড়িয়ে থেকে বিতর্ক করা লোক? আমি তো আজকে বসে থাকবো ওইখানে। যাই হোক, পাত্রী যখন দেখতেই এসেছি, পাত্রীকে একটু দেখে নি।
প্রিয়তমা, তুমি যদি আমার দেশ হও, তোমার জন্য আমি সংবিধান লিখে দিব। তুমি যদি আমার সংসদ হও, তুমি যদি আমার বিল হও, অর্থের সমস্ত বিল আমি সর্বসম্মতিতে পাশ করে দিব। তুমি প্রিয়তমা, আমার হৃদয় যদি হয় ব্যালট পেপার, তুমি একমাত্র আমার ব্যালট বাক্স। ডাক্তার আসছে বিয়ে করতে, বলো তো প্রিয়তমা, বিয়ে করতে কি লাগে? একটা প্রেমপত্র। ডাক্তার যদি প্রেমপত্র লেখে, কেউ কি সেটা বুঝতে পারবেন? ফার্মেসিস্ট ছাড়া কেউ বুঝতে পারবে? জোরে বলেন। তাহলে প্রেমটা হবে কিভাবে প্রিয়তমা? সে তো সারাদিন স্টেথোস্কোপ নিয়ে রোগী দেখতে ব্যস্ত, আর আমার হৃদয় তোমাকে দেখতে ব্যস্ত। ব্যবসায়ী, এখন কি কেউ প্রেমপত্র লেখে? তো সব হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় রে ভাই, ভয়েস মেইল পাঠায়, তো কথা তো বুঝতে পারবে। তারপরেও হবে না, আমি সেরা। টিকবে না, টিকবে না। আমি ডাক্তারের ভাত বন্ধ করে দিব। আমি রাজনীতিবিদ। ব্যবসায়ী আসছে বিয়ে করতে, নিজের চায়ের টঙের দোকান, আবার বলে ব্যবসা করে। 2 টাকার ব্যবসা করে 10 টাকার গল্প শুনাইতে আসছে। আজ রাজশাহী তো কাল চট্টগ্রাম, পরশু কাতার। বিয়ের পর তো বউ বলবে ভাতার আমার কাতার থাকে, দেশে আমি একা। শোনো ব্যবসায়ী, তুমি যদি আমার আর আমার প্রিয়তমার মাঝখানে আসতে চাও, তোমার ব্যবসায় আমি লাল বাতি জ্বালিয়ে দেব। কবি, ওহে কবি, তুমি নীরব কেন? পকেটে টাকা না থাকলে নীরবই থাকতে হয়। পকেটে যদি টাকা আর পাওয়ার থাকে, এরকম 10-20টা কবিতা এমনিই লিখে দেওয়া যায়। বলেন ঠিক কিনা? আরো জোরে। কি ব্যাপার, কি ব্যাপার? এই রাজনীতিবিদের সাপোর্টার কই? স্লোগান টোগান দেওয়ার লোক নাই। আরে আবার জয় বাংলাও বলতেছে দেখি। তোমার এই রাজনীতিবিদরা মাঝে মধ্যে আবার জয় বাংলা করে দেয়, এই হলো সমস্যা। যাই হোক, আইনজীবী আসছে বিয়ে করতে। আমি যে লটা বানাই, ও তো এটা প্রয়োগ করে। ল কে বানায়? আমি ল বানাই। আর আমার ল অ্যান্ড অর্ডার, সে তো তুমি প্রিয়তমা। কোনো এই যে উকিল বিয়ে করতে যাবে, হাতে ডিভোর্স পেপার, এগ্রিমেন্ট পেপার আর গাউন পরে চলে যাবে। আর আমি প্রিয়তমা দেখো, তোমার জন্য পাঞ্জাবি পরে চলে এসেছি। পাত্র হিসেবে কে সেরা? আমি সেরা। ভাইরা আমার, বিয়ে হবে, বিয়ে হবে। চলো বিয়ে করি, আমি সেরা। অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার মাহফুজ ইমন। ওই শেখ সাদি একবার দাওয়াত খাইতে গেছিল, তো পাঞ্জাবি একটু সিরাটিরা ছিল, পোশাক টোশাক ভালো ছিল না, তো খাইতে টাইতে দেয়নি। এরপরে তো সুন্দর পোশাক পরে গেছে এই যে রাজনীতিবিদের মতো। তো এরপর খাবার দিছে, তো এ তো পাঞ্জাবির পকেটে ঢুকায়, তো বলে যে আমারে তো তুমি খাবার দাওনি, দিয়েছো আমার পাঞ্জাবিরে। তো এখন রাজনীতিবিদ যেভাবে পাঞ্জাবি দেখাইলো, তাতে তো মনে হচ্ছে বিয়েটা ওই পাঞ্জাবির সাথেই দিতে হবে। কি পাত্রের বাপ কি কয়? তো যাক, আমরা দেখতেছি যে ডাক্তাররে সবাই, মানে ডাক্তার কি অস্ত্রোপচার ভুলে গেল নাকি রে বা? ডাক্তাররে সবাই কেমন, এই যে ডাক্তার বলে লিখতে পারে না বলিচ্ছে, চিঠি লিখলে নাকি পড়তে পারবি না, এগুলো সব অপমানকর কথাবার্তা বলিচ্ছে কি রে বা? তো ডাক্তার, তো আমরা একটু দেখি ডাক্তার সার্জারি ভুলে গেল কিনা। তো এবার আমরা ডাক্তারের কাছ থেকে আসি। এবারে ডাক্তার হিসাবে আসছে মোহাম্মদ নূর হোসেন শাওন। নূর হোসেন। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার দুর্ভাগা প্রতিপক্ষবৃন্দ, সবাইকেই সালাম। ডাক্তার মানুষ, একটু ব্যস্ততা, মোবাইল চলে আসছে, হয়তোবা কোনো পেশেন্টই ফোন দিয়েছে, কিন্তু তাদের জন্য একটু সময় দিতে পারছি না, কেননা আমার প্রিয়তমার প্রিয় মুখের জন্য আজকে আমাকে এখানে বিতর্ক করতে হচ্ছে। আজকে যখন বিতর্ক করছি, বিয়ের বাজারে পাত্র হিসেবে ডাক্তার জামাই সেরা, এই বিতর্কে এটা নিয়ে বিতর্ক করার কি আছে? মাননীয় বিচারক মণ্ডলী, আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এটা সবাই জানে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, উপকূলীয় অঞ্চল থেকে পাহাড়ি অঞ্চল, দেশে দেশের বাহিরে আপনি যেখানেই যান, চারিদিকে ডাক্তারের জয় জয়কার। ডাক্তার ছাড়া এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। আজকে যখন বিতর্ক করছি, প্রিয়তমার প্রিয় মুখ যখন আমার সামনে, তখন বিতর্কের বিষয় পাত্র হিসেবে আমি সেরা। আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি, প্রিয়তমার যোগ্য পাত্র হিসেবে নির্বাচিত হতে হলে প্রথমেই জানতে হবে ভালোবাসতে এবং প্রিয়তমার মন বুঝতে। একজন ডক্টর যিনি কিনা তার জীবনের বেশিরভাগ সময়ই মানুষের মন নিয়ে, হৃদয় নিয়ে পড়াশোনা করেন, তার চেয়ে ভালো
প্রিয়তমার হৃদয় বুঝতে কে পারবে? আপনারাই বলুন সম্মানিত উপস্থিতিবৃন্দ। এই ধরো, প্রিয়তমার উদ্দেশ্যেই বলছি, বিয়ের পরে আমাদের দাম্পত্য জীবনে তুমি কখনো থাকবে হাসি খুশি, আবার কখনো নীরবতা, মন খারাপ। তবে তুমি কোনো টেনশন করো না প্রিয়তমা, আমি তোমাকে বলে দিতে চাই, ডাক্তার হওয়ার সুবাদে সাইকোলজিটা আমার খুব ভালোই জানা আছে। তোমার এই নীরবতার আড়ালে কোনটা থাকবে তোমার লাভ অ্যাটাক এবং কোনটা তোমার হার্ট অ্যাটাক, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিসিএস ক্যাডার কিংবা তোমার ওই ন্যাকামি করা আইনজীবী কিংবা রাজনীতিবিদ, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না। তোমার মনের যে লাভ অ্যাটাক, সেটা একজন ডাক্তারের চেয়ে ভালো আর কেউই বুঝতে পারবে না। আজকের এই বিতর্কের শেষে আমি এটুকুই বলতে চাই, তোমার সিদ্ধান্ত হবে করা বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা। কিংবা ধরো, এই জীবন চলার পথে সুদীর্ঘ জীবনে তোমার বিজ্ঞানীরা এখন কিন্তু গবেষণা করে দেখেছেন যে কম বেশি প্রায় সব সুন্দরী মেয়েদেরই একটু একটু মুড সুইং হয়। আমার প্রিয়তমাকে আপনারা দেখুন, তার মতো এইরকম সুশ্রী কন্যা আর কোথায় আছে? সো এই বৃহৎ জীবন চলার পথে তার হতে পারে মুড সুইং, সে কখনো নীরবতা, একটু একটু দুষ্টুমি কিংবা হাসি খুশি। এখানে বিসিএস ক্যাডার কিংবা সাহিত্যিক, আইনজীবী, তারা কখনোই কিন্তু বুঝতে পারবেন না যে প্রিয়তমা কেন হঠাৎ চুপ করে আছে কিংবা একটু রেগে। আমি কিন্তু তখন ঠিকই ধরে ফেলবো যে প্রিয়তমার হয়েছে মুড সুইং। আমি তাকে বারবার জিজ্ঞেস করব, কি হয়েছে তোমার, তুমি কেমন এমন করছো? সে হয়তোবা বলবে না আমার কিছু হয়নি, কিংবা একটু রেগে যাবে। আমি তখন তাকে গান শুনিয়ে বলতে পারবো, কি যে হবে ক্ষতি করো যদি সাথী তোমার জীবন চলার পথে, ও তোমার জীবন চলার পথে এক অন্তরে এক বন্ধরে, এক অন্তরে এক বন্ধরে আপন করে আমি বেঁধে নেব। হয়তোবা এই গানেও তোমার মুড সুইংকে আমি গলাতে পারবো না। ঠিক তখনই আমি আবারও গেয়ে উঠব আমার প্রিয়তমার জন্য, আহামরি সুন্দরী ডার্লিং ভেরি সরি, কি যে করি মন মানে না, দোহাই তুমি রাগ করো না, দোহাই তুমি রাগ করো না। এইরকম চমৎকার গান তোমাকে ওই ন্যাকামি আইনজীবী কিংবা রাজনীতিবিদ তারা কখনোই উপহার দিতে পারবে না। রাজনীতিবিদের যে কর্কশ গলা, তার জীবনের বেশিরভাগ সময় হয়তোবা ওই জেলের অন্ধকার কারাগারে কেটে যাবে, কিংবা এই যে দেখছো বিসিএস ক্যাডার সরকারের পিছনে ঘুরতে ঘুরতেই তার জীবনের অর্ধেক সময় পার হয়ে যাবে। আমার সুন্দরী সময় সুশ্রী, কিন্তু পার হয়ে যাচ্ছে। সুন্দরী সুশ্রী প্রিয়তমা, তোমার এই সুন্দর মুখ কিংবা চুল কিংবা ত্বককে সুন্দর রাখতে হলে দরকার একজন হেয়ার স্পেশালিস্ট, দরকার একজন স্কিন স্পেশালিস্ট। একজন ডাক্তার পাত্র হওয়ার সুবাদে তুমি আমার মধ্যে সেই পরিপূর্ণ, সেই সকল প্যাকেজটি পেয়ে যাচ্ছ। তোমার মতো একজন সুন্দরী মেয়ে যেই মা বাবা রয়েছে, স্বাভাবিকভাবেই সেই পরিবারে তোমার মতো হ্যালো ডাক্তার, সুন্দরী একজনকে নিয়ে টেনশন হওয়াটা স্বাভাবিক। পাত্রী জিজ্ঞেস করে, তুমি কি সাইকোপ্যাথ নাকি স্কিন স্পেশালিস্ট? তুমি কি সবগুলোই? এমবিবিএস কোর্স কমপ্লিট করতে হলে আমি বলছি তুমি স্পেশালিস্ট, নট। তোমার জন্য এমবিবিএস কমপ্লিট করার পরে বিশেষজ্ঞ হওয়ার জন্য তুমি যেইটা চাবে, তুমি যদি বলো যে স্কিন স্পেশালিস্ট, তুমি যদি বলো হেয়ার স্পেশালিস্ট, আমি সেটাকেই বেছে নেব। অনেক কারণ তুমি ধন্যবাদ। আমার প্রিয়তমা। অনেক ধন্যবাদ আমাদের ডাক্তার নূর হোসেন শাওনের জন্য একটা করতালি। নূর হোসেন একই সাথে ডাক্তার, একজন গায়ক, একজন হার্ট স্পেশালিস্ট, একজন ফেসিয়াল স্পেশালিস্ট, একজন সাইকোপ্যাথ, সব কিছুই অসাধারণ। তো আমরা এবারে দেখি বাজারে সবচেয়ে চাহিদা যার বেশি, সেটাকে একটু রেখে দিছিলাম বিসিএস ক্যাডার। দেখা যাক পাত্রী এখন পর্যন্ত কনভিন্স কিনা আমরা জানি না, পাত্রীর বাবা কনভিন্স কিনা সেটাও জানি না। তো আমরা দেখি, বোধহয় পাত্রীর বাবা ওই বিসিএস ক্যাডার। না, আমি শুধু দেখছি যে আজকালকার ছেলে মেয়ে মানে যুগটাকে চলে আসলো, ডাক্তারকে বানিয়ে দিচ্ছে গায়ক, রাজনীতিবিদকে বানিয়ে দিচ্ছে কবি। কোন জামানায় চলে আসলো। আর দেখি এখন বিসিএস ক্যাডার অবশ্যই সুপাত্র, তারপরেও দেখি আমার মেয়েকে কতটুকু কনভিন্স করতে পারে। না, ওই যে একদিন একজন গল্প করতেছে, দুই বন্ধু অলরেডি বিয়ে করে ফেলছে। তো বলতেছে যে ভাই আমার সংসারে কোনো সমস্যা নাই। কি ভাই তুমি কিভাবে সামাল দাও? খুব সহজ,
এই বড় বড় কাজগুলো আমি করি আর ছোট ছোট কাজগুলো সব গিন্নি করে, বাড়িতে কোনো গ্যাঞ্জাম নেই। তো ভাই বড় বড় কী কাজ তুমি করো? ওই যে ট্রাম্প কখন যুদ্ধ শুরু করবি, ওই খোমেনি কোন জায়গা থেকে মিসাইল অ্যাটাক করবি, এগুলো নিয়ে চিন্তা করি। আর নেতানিয়াহু এর কীভাবে সাইজ করা যাবে এগুলো নিয়ে সারাদিন চিন্তা করি, টকশো দেখি। হ্যাঁ, আর আমার বউ ওই যে ফ্ল্যাট কিনবি কোনটা, গাড়ি কিনবি কোনটা, বাজার কোনটা করবি, ঠিক আছে? তো এগুলো সব ছোটো ছোটো সিদ্ধান্তগুলো আমার বউ নেয়। তো এইভাবে সংসারে শান্তি বজায় রেখে দেখা যাক বিসিএস ক্যাডার আমাদের ইসলাম সাহেব বিসিএস ক্যাডার। তো আমরা ইসমাম সাহেবের কাছ থেকে শুনবো বিসিএস ক্যাডার। যদি কখনো প্রণয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, তবে আজ এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি একটু অপরাধী হিসাবেই বলতে চাই, ওগো ললনা আমি দাঁড়ি তুমি কমা, ক্ষতি কি যদি হও আমার প্রিয়তমা। আজকে আমাদের রম্য বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে, পাত্র হিসাবে আমি সেরা। ধন্যবাদ মাননীয় স্পিকার ও শ্রোতাবিন্দু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বিসিএস ক্যাডার, আমার চরিত্রে থাকবে ভদ্রতা নম্রতা, থাকবে না লাফালাফি উশৃঙ্খলা। আমি আজ অবাক, এটা প্রমাণ করার কি আছে? সারা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সবাই জানে পাত্র হিসাবে আমি সেরা। আমাদের সম্মানিত স্পিকার এই কথাই আমাকে বললেন যে আমার একটু ভারী এবং আমার যে মর্যাদা আছে এজন্যই আমাকে লাস্টে দিয়েছে। এখান থেকে তো আমার আর আলাদা করে কিছু প্রমাণ করার থাকলো না। এই বিচারটা কিন্তু পাত্রীই করবে আর পাত্রীর বাবাই করবে, ঠিক আছে? এই ঘুষখোর বিসিএস ক্যাডার চায় নাকি অন্য কিছু চায়, এটা হ্যাডমালা রাজনীতিবিদ চায়? মাননীয় স্পিকারের সাথে আমি সম্পূর্ণ বিমত। সব বিসিএস ক্যাডারে ঘুষখোর না। আমাদের সমাজে অনেক ভালো এবং সজ্জন আছে জন্যই আমাদের বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। শহীদ কাদ্রির ভাষায় বলতে হয়, ভয় নেই আমি এমন ব্যবস্থা করব প্রশাসন যন্ত্র গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে তোমাকে স্যালুট জানাবে। প্রিয়তমা একবার শুনো, এই ডাক্তার তোমাকে কি দিবে? একটা প্যারাসিটামল, একটা সর্বোচ্চ নাপা। ইঞ্জিনিয়ার একটা বাড়ি বানিয়ে দিবে। আইনজীবী সব কিছুতেই তর্ক করবে, ঘরেও তোমার জন্য কোর্ট বসাবে। রাজনীতিবিদ প্রতিশ্রুতি বেশি দিবে, বাস্তবতা কম থাকবে। আর কবি আবেগ বেশি, ভালোবাসা তার নেই বললেই চলে, কারণ তার পকেটটাই ফাঁকা। আর ব্যবসায়ী সব কিছুতেই লাভ লোকসান খুঁজবে। এবার আসে একটা জরিপের বিষয়। 8 থেকে 12% আইন, ব্যবসা শিক্ষা 15 থেকে 20%, ডাক্তার 3 থেকে 7% এবং ইঞ্জিনিয়ার 10 থেকে 15% যারা প্রতি বছর সাধারণ বিসিএসে আসতেছে। এছাড়া এটাই তো প্রমাণ করে দিচ্ছে বিসিএস ক্যাডার কেন সেরা। আজকে পাত্র হিসাবে এর চেয়ে আর কোনো প্রমাণ থাকতে পারে না। কি জন্য? তারা অন্য সেক্টর থেকে আমার সেক্টরে চলে আসতেছে, এজন্যই তো আমি সেরা। তোমার এটা বুঝতে হবে প্রিয়তমা। প্রিয়তমা আমার চেম্বার নাই, আমি হাতের মুঠে প্রাণ নিব না। দুরন্ত সারের চোখে লাল কাপড় পরাতে পারবো না ঠিকই, কিন্তু প্রিয়তমা তুমি যেন 63টি সার্কিট হাউস থেকে 126টি নীল বা লাল গোলাপ তোমার জন্মদিনে উপহার এনে দিতে পারবো। তোমাকে যারা বলেছে বিয়ের কথা, তুমি দেখো পাত্র হিসাবে বিসিএস ক্যাডারই সেরা। আমরা যারা বিসিএস ক্যাডার আমরা নিউজ দেখি না, আমরা যা করি তাই নিউজ হয়ে যায়। প্রিয়তমা তুমি ইউটিউব দেখে খাদ্য অখাদ্য যাই রান্না করে দিবে না কেন, আমি নির্বিঘ্নে খেয়ে যাব, কারণ এত রাতে বাড়ি ফিরবো, আমার টেস্ট বডির কোনো কিছুই কাজ করবে না। তুমি যা রান্না করে দিবে সেটাই আমার কাছে অমৃত। আর এতে আমাদের কোনো ঝগড়াও হবে না। এত বেশি নেগোসিয়েশন, সমন্বয়, সংস্কার আর শুনানিতে অংশ নিতে হয়, বাড়ি ফিরে তোমার সাথে তো ঝগড়া করব, সেই সময়টুকু আমার নেই প্রিয়তমা। একবার বিয়ে করলে তোমার লাগবে না বাড়ি ভাড়া, তোমার বুকের ব্যথা হলে আমি আনবো ডাবের জল, আর এই ডাক্তার তোমার জন্য আনবে ওর স্যালাইন। তারপরও আমি এই জন্যই বলছি বিসিএস ক্যাডার হিসাবে আমি সেরা। এদের ভালোবাসার, ডাক্তারদের ভালোবাসার স্থায়িত্ব অনেক কম। বলবে তোমরা 20 দিন পর আবার আসো ডাক্তার হিসাবে, এবং 1 মিনিট 30 সেকেন্ড। এই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে প্রিয়তমা, তোমার সুন্দর ফুল বাগানের বাঁশের বাগানে পরিণত করবে।
কবি শুধু কবিতাই শোনাবে, কিন্তু শখ পূরণ করতে পারবে না, তার তো পকেটই ফাঁকা। আইনজীবী তোমার জীবনকে আদালতে পরিণত করবে, ব্যবসায়ী তোমাকে লাভ লসের সাথে তুলনা করবে, রাজনীতি তোমার সংসারে কৌশল চালাবে। অতএব বিসিএস ক্যাডার হিসাবে আমিই সেরা। হে প্রিয়তমা, তোমার জন্য আমি আছি একমাত্র ভরসা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি চিন্তা করতেছি যে এই যে এত সেরা সেরা পাত্র, আমি চিন্তা করতেছি যে এই যে বাসার গ্যাস সিলিন্ডারটা কে পাল্টাবে। হ্যাঁ, তো পাত্র আসলে চায় রান্নার গ্যাস। তো আমরা পাত্রীর কাছ থেকে একটু শুনি, পাত্রীর কিছু বক্তব্য শুনি একটু। আচ্ছা, পাত্রীর বাবা পরে বল। এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে সবার বক্তব্য শুনেছি, এবং যে যার নিজের জায়গা থেকে আমি মনে করি নিজের প্রফেশন থেকে সবাই সেরা। এবং আমরা যদি নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের ভালো মানুষ হওয়া দরকার আমি মনে করি। একজন মানুষ যদি ভালো মানুষত্ববোধ তার নিজের মধ্যে থাকে, তাহলে সে তার নিজের প্রফেশন থেকে সে সেরা। আর আমার হচ্ছে যে পাত্র হিসেবে আপনারা এর মধ্যে কাকে বেছে নেবেন এটা আপনাদেরই দায়িত্ব, আর এবং আমার অভিভাবকের দায়িত্ব তার কাকে পছন্দ হলো। তো যেটা পাত্রীর কাছ থেকে শুনলাম, যে আমার মনে হয় যে আমরা সব পাত্রকে আমাদের জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করতে পারি, তাই না? হ্যাঁ, আমাদের সেরা সেরা সব পাত্ররা এসছে। তো এটা সত্য যে যে যেই পেশাতেই থাকুক, প্রত্যেকটা পেশাই মহান। আসলে পেশার কোনো মহানত্ব নেই, মানুষই পেশাকে মহান করে। সো পাত্র হিসাবে সেরা হতে হলে অবশ্যই সেরা মানুষ হতে হবে, এটাই সবার আগে। আমরা এবার পাত্রীর বাবার কাছ থেকে শেষ মন্তব্যটা শুনি। আচ্ছা, আমি সবার বিতর্কই শুনলাম। সবাই নিজেদের মতো যুক্তি দিয়ে গেছে, অন্যের যুক্তি খণ্ডন করেছে, এবং নিজের ক্যারেক্টারের মধ্যে থেকে বের হয়েও কিছু করার চেষ্টা করেছে। তো সব কিছুর মধ্যেও আমার একটা জিনিস একটু মিসিং লাগছে সবার মধ্যেই। এখনকার মানে পাত্রের বাজারে পাত্রগুলোকে ডাইনামিক হইতে হয়। কেমন ডাইনামিক? তোমাকে হইতে হবে 6 প্যাকওয়ালা, হইতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হইতে হবে সুদর্শন, হইতে হবে মিষ্টভাষী, রান্না জানতে হবে। বুঝতে পারছো? এই সব কিছু মিলাই যখন তুমি একটা কম্বিনেশন হবে, তখন তুমি এখন সুপাত্র, তখন তুমি মেয়েদের পছন্দ। আর আমি এতক্ষণ ধরে পাত্রীর বাবার রোলে ছিলাম, কীভাবে চলে আসলাম জানি না। আমি ফোন চার্জে দিতে আসছিলাম, আমাকে বসাই দিছে। তো আমি দেখলাম যখন পাত্রীর বাবা হিসাবে আমি এখানে বসলাম, কয়েকজন আপু ওখান থেকে উঠে গেছে। আপুরা কষ্ট পায় না, আমি এখনও বিয়ে করি নাই। আর তার চাইতে বড় কথা, আমি এখনও বিয়ে করা শুরু করি নাই। সবুজ ভাই, প্রশ্ন যখন এখানে বিতর্ক উঠেছে পাত্র হিসাবে কে সেরা, তো আমার মনে হয় পাত্র হিসাবে আজকে আমাদের দুলাভাই সেরা। ও আচ্ছা, ও দুলাভাই, দুলাভাই টার্মের সাথে কে কে পরিচিত আছেন আপনারা? মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6-এ দুলাভাই ক্যারেক্টার নিয়ে আসতো আমাদেরই এক পাবলিকান বড় ভাই, মনে আছে নিশ্চয়ই? রনি ভাই অলরেডি রনি ভাই। কিন্তু তিনি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ, মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6-এর চ্যাম্পিয়ন, বর্তমানে হাসর অ্যাঙ্কার এবং বিশিষ্ট নাট্যকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আবু হেনা রনি ভাই। সকলে একবার জোরে করতালি হবে ভাইয়ের জন্য। রনি ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, এখানে এতক্ষণ ধরে বিতর্ক চলছে পাত্র হিসাবে আসলে কে সেরা। এখানে আইনজীবী রয়েছে, বিসিএস ক্যাডার রয়েছে, ডাক্তার রয়েছে, কবি আছে, ইঞ্জিনিয়ার আছে। তো আমি বললাম যে পাত্র হিসাবে কিন্তু আমাদের দুলাভাই সেরা। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের বিতর্ক এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।